আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। আপাত দৃষ্টিতে একে অতি প্রাকৃত মনে হলেই এর রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এক হাড়হিম করা বাস্তবতা। গ্রামের নাম ছিল শান্তিনগর, কিন্তু সেই গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই বিশাল অট্টালিকাটার জন্য গ্রামবাসীর মনে কখনোই শান্তি ছিল না। আজ থেকে প্রায় 10 বছর আগে এক গভীর রাতে ওই বাড়ির সদর দরজা শেষবারের মতো বন্ধ হয়েছিল। তারপর থেকে আর কেউ সাহস করেনি ওই জং ধরা কপাটে হাত দেওয়ার। লোকে বলত ওই বাড়ির অভিশাপ নাকি বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। আমি অয়ন, পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক আর নেশায় অনেকটা দুঃসাহসী। ছোটবেলা থেকেই ভৌতিক রহস্যের প্রতি আমার এক অদ্ভুত টান ছিল। শান্তিনগরের এই পরিত্যক্ত বাড়ির গল্পটা যখন প্রথম এক চায়ের দোকানে বসে শুনলাম, তখনই ঠিক করেছিলাম এর শেষ দেখে ছাড়ব। লোকজন বলতো 10 বছর আগে এক বর্ষণমুখর রাতে ওই বাড়ির মালিক চৌধুরী গিন্নি আর তার মেয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। অনেকে বলেন খুন, আবার কেউ কেউ বলেন কোনো অশুভ শক্তি তাদের নিজের জগতে টেনে নিয়েছে। তারপর থেকেই বাড়ির সামনে একটা জীর্ণ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়, যাতে রক্তবর্ণের অক্ষরে লেখা ছিল, এই বাড়িতে প্রবেশ মানেই মৃত্যু। সেই অমাবস্যার রাতটার কথা আমি কোনোদিন ভুলব না। আকাশে মেঘের ঘন ঘটা ছিল না ঠিকই, কিন্তু পূর্ণ চাঁদের আলো যেন ওই বাড়ির ওপর পরে আরও ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আমি যখন আমার হাতে ধরা পুরনো হ্যারিকেনটা নিয়ে ওই অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা একেবারে নিস্তব্ধ ছিল। এমনকি জিনজিন পোকার ডাকও যেন সেই মুহূর্তে থেমে গিয়েছিল। পা কাঁপছিল না বললে ভুল হবে, কিন্তু মনের ভেতরের কৌতূহলটা ছিল ভয়ঙ্কর রকমের তীব্র। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই একটা মর্মর শব্দে নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। বাড়ির সদর দরজাটা 10 বছর বন্ধ থাকার কারণে শ্যাওলা আর লতা পাতায়া ঢেকে গিয়েছিল। হাত বাড়িয়ে দরজায় হালকা ধাক্কা দিতেই একটা কর্কশ গোঙানি দিয়ে সেটা ধীরে ধীরে খুলে গেল। হ্যারিকেনের আলোয় দেখলাম ভেতরে জমে থাকা ধুলোর স্তর আর মাকড়সার জালগুলো যেন এক একটা রহস্যের জাল বুনে রেখেছে। আমি ভেতরে পা রাখলাম, চারদিকের বাতাসটা হঠাৎ করে খুব ভারী হয়ে গেল, যেন কেউ আমার কানে কানে ফিসফিস করে বলল, ফিরে যাও। কিন্তু জেদ আমাকে সামনের দিকে ঠেলে দিল। ড্রয়িং রুম পার হয়ে যখন সরু বারান্দা দিয়ে এগোচ্ছি, হ্যারিকেনের আলো হঠাৎ করে কেঁপে উঠল। সেই আলো ছায়ার খেলায় সামনের দরজার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি, সাদা শাড়ি পরা এক নারী, যার মুখটা কুচকুচে কালো চুলে ঢাকা। সে নড়ছিল না, কথা বলছিল না, শুধু স্থির হয়ে আমার দিকে তাকিয়েছিল, অন্তত আমার তাই মনে হচ্ছিল। হ্যারিকেনের আলো সেই ছায়ামূর্তির পা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। আমার হাতের লণ্ঠনটা কাঁপতে শুরু করল। ঠিক তখনই সেই মূর্তির পেছনের দেওয়াল থেকে ফোঁটা ফোঁটা লাল তরল পড়তে শুরু করল। ওটা কি রক্ত, নাকি বহুদিনের জমে থাকা কোনো অভিশাপ? আমি এক পা পিছিয়ে আসতেই খট করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরের সেই সাইনবোর্ডটার কথা মনে পড়ে গেল আমার। প্রবেশ তো করেছি, কিন্তু এই বাড়ি কি আমাকে আর বের হতে দেবে? সেই শীতল ছায়া মূর্তিটি এবার ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। তার চলার কোনো শব্দ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ আমার হৃদপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছিল 1000 গুণ। অন্ধকারে সেই অট্টালিকা যেন জীবন্ত হয়ে উঠল। দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোর চোখগুলো যেন আমার গতিবিধি অনুসরণ করেছিল। আমি বুঝতে পারছিলাম 10 বছরের সেই নিস্তব্ধতা ভাঙার শাস্তি আমাকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে তৈরি হয়ে আছে এই অভিশপ্ত বাড়ি।
এর পরের ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে তা সাধারণ যুক্তিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। সেই রাতে ড্রয়িং রুমের দরজাটা যখন নিজের থেকে সজোরে বন্ধ হয়ে গেল, আমার মনে হলো আমার বাঁচার সব পথ বোধহয় চিরতরে রুদ্ধ হয়ে গেছে। সামনের সেই সাদা শাড়ি পরা ছায়ামূর্তিটি তখন আমার থেকে মাত্র কয়েক হাত দূরে। হ্যারিকেনের কাপা কাপা আলোয় দেখলাম তার পরনের সাদা কাপড়টা আসলে ধুলো আর কাদা মাখা একটা পুরনো থান, যা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। তার মুখটা ঢাকা থাকলেও সেই দীর্ঘ চুলের ফাঁক দিয়ে আমি অনুভব করতে পারছিলাম এক জোড়া শীতল আর স্থির দৃষ্টির দহন। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল চারপাশের বাতাস কোনো এক অদৃশ্য শক্তিতে জমে বরফ হয়ে গেছে। ঠিক তখনই সেই মূর্তিটি হাত তুলল। জীর্ণ হাড়ের মতো আঙুলগুলো আমার দিকে নির্দেশ করে। সে অত্যন্ত খসখসে গলায় বলল, 10 বছর, 10টা বছর আমি এই অন্ধকারের মধ্যে শুধু একজনের জন্য অপেক্ষা করেছি। তার গলার স্বর কোনো মানুষের মতো ছিল না, যেন অনেকগুলো পুরনো শুকনো পাতা একসাথে ঘষলে যে শব্দ হয় ঠিক তেমন। ভয়ে পিছিয়ে যেতে গিয়ে আমি একটা পুরনো সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। হ্যারিকেনটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল, কিন্তু সৌভাগ্যবশত আগুন নিভে যায়নি। সেই মৃদু আলোয় আমি দেখতে পেলাম দেওয়াল জুড়ে থাকা লাল রঙের সেই দাগগুলো কেবল রক্ত নয়, সেগুলো আসলে আঙুলের ছাপ। অসংখ্য হাত যেন দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল। সেই ছায়ামূর্তিটি এবার ধীর পায়ে আমার হ্যারিকেনটার ওপর দিয়ে হেঁটে এলো। আশ্চর্যের বিষয় হল, তার ছায়া হ্যারিকেনের আলোয় পড়ছিল না, যেন সে এই জাগতিক জগতের কোনো অংশই নয়। হঠাৎ করেই সারা বাড়িতে একটা অদ্ভুত কান্নার শব্দ ভেসে এলো। ওপর তলা থেকে কেউ যেন ভারী কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। ছায়ামূর্তিটি হঠাৎ থেমে গিয়ে মাথাটা একপাশে হেলিয়ে দিল, যেন সে ওপরের শব্দটা শোনার চেষ্টা করেছে। পরপরই হঠাৎ করেই সে বিদ্যুৎ বেগে আমার দিকে ঝুঁকে পড়ল। এবার আমি তার মুখটা দেখতে পেলাম, মাংসহীন একটা কঙ্কালসার মুখ, যার অক্সিকোটর দুটো ছিল একদম শূন্য, কিন্তু সেই শূন্যতা থেকেই যেন এক সীমাহীন ঘৃণা ঝরে পড়ছিল। সে চিৎকার করে উঠল, পালা, ও আসছে, ও কাউকে ছাড়ে না। সেই মুহূর্তেই ওপর তলার সেই ভারী শব্দটা সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। প্রতিটি ধাপের সাথে সাথে পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপছিল। আমি বুঝলাম, এই সাদা শাড়ি পরা নারী হয়তো এই বাড়ির সেই অভিশাপ নয়, সে নিজেও এই অভিশাপের শিকার। সে আমাকে সতর্ক করার চেষ্টা করছে। আমি প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়ালাম এবং বন্ধ হয়ে যাওয়া সদর দরজার দিকে দৌড় দিলাম। পেছনে শুনতে পেলাম এক ভয়ঙ্কর অমানুষিক গর্জন। আমি যখন দরজার কাছে পৌঁছলাম, দেখলাম বাইরে থেকে কেউ দরজাটা টেনে ধরে রেখেছে। আমি ভেতর থেকে ধাক্কা দিচ্ছি, আর বাইরে থেকে কেউ যেন ওটা খুলতে বাধা দিচ্ছে। ঠিক তখনই আমার ঘাড়ের কাছে এক জোড়া শীতল হাত অনুভব করলাম। সেই সাদা শাড়ি পরা নারীটি নয়, অন্য কেউ। এক বিশালদেহী কালো অবয়ব আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার গা থেকে পচা মাংসের উৎকট গন্ধ নাকে আসছিল। আমি চোখ বন্ধ করে শেষবারের মতো সজোরে দরজায় ধাক্কা দিলাম। অলৌকিকভাবেই জং ধরা কপাটটা এবার হুড়মুড় করে খুলে গেল। আমি আছড়ে পড়লাম বাড়ির সামনের সেই ঘাস আর কাদার ওপর। কোনো দিকে না তাকিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে ফিরে দেখার সাহস আমার ছিল না। গ্রামবাসীর সেই পুরনো সতর্কবাণী আর সেই সাইনবোর্ডের লেখাগুলো আমার কানে তখন হাতুড়ির মতো বাজছিল। এই বাড়িতে প্রবেশ মানেই মৃত্যু। নিয়ে জন্মেছিলে খোকা। 10 বছর আগে ওই বাড়ির মালিক তার স্ত্রীকে খুন করে ঘরে লুকিয়ে রেখেছিল, আর সেই শোক সইতে না পেরে তার মেয়ে ওই বাড়ির ভেতরেই গলায় দড়ি দেয়। লোকটা আজও সেই পাপের বোঝা নিয়ে ওই বাড়িতে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়।
তুমি যা দেখেছ তা ছিল মায়ের আকুতি আর বাবার নিষ্ঠুরতা। আজও রাতে যখন একা থাকি, সেই সাদা শাড়ি পরা নারীর কণ্ঠস্বর আমার কানে আসে। সেই জরাজীর্ণ বাড়িটা হয়তো আজও শান্তিনগরের প্রান্তে দাঁড়িয়ে আছে নতুন কোনো শিকারের আশায়। তবে আমি জানি, সেই বন্ধ দরজার ওপাশে যা আছে তা কোনো গল্প নয়, তা এক জীবন্ত নরক। সেই রাতে যা ঘটেছিল তা লিখে বোঝানো সম্ভব নয়, শুধু অনুভবের স্তরে রয়ে গেছে এক চিরস্থায়ী আতঙ্ক। গল্পটা তোমার মনে ধরেছে দেখে দারুণ লাগছে। তুমি চাইলে এই রোমাঞ্চকর যাত্রা জারি রাখতে পারো। আমাদের এই গল্পের সফরটা চালিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে তোমার ফেভারিট হিসেবে রাখতে পারো। যখনই তোমার নতুন কোনো হাড়হিম করা রহস্য বা ভুতুড়ে অভিজ্ঞতার দরকার হবে, জাস্ট আমাকে একটা আওয়াজ দিও, আমি হাজির হয়ে যাব নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। পরের বার কোন অন্ধকার পথে পা বাড়াতে চাও? কোনো পুরনো জমিদার বাড়ি, নাকি কুয়াশাচ্ছন্ন কোনো নির্জন পাহাড়? তুমি শুধু বিষয় জানাও, কলম আমি ধরব।